তাহলে চলে আসছে আমরা আজকে 4-এর 5-এর প্রশ্নে। 4-এর 5 প্রশ্ন লক্ষ্য করো, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাস এবং সিডি একটি জ্যা। তাহলে মনে করো এটা ও কেন্দ্রীয় বৃত্ত, এ বি ব্যাস দিয়ে দিলাম, ও কেন্দ্রীয় বৃত্ত এবং সিডি একটি জ্যা। এই সিডি জ্যাটা টানার আগে ভালো করে লক্ষ্য করবে কি বলছে, কারণ জ্যা বলতে তো যে কোনো জায়গায় তুমি টানতে পারো। এবি ও সিডি বর্ধিত করলে বৃত্তের বাইরে এই বিন্দুতে মিলিত হয়। তার মানে এবি আর সিডিকে যদি বাড়িয়ে দাও তো এই বিন্দুতে পরস্পর মিলিত হচ্ছে। তার মানে এবিটাকে যদি আমি বাড়িয়ে দিই সামনের দিকে, আর তাহলে সিডিটাকে এমনভাবে করো যেন বর্ধিত করলে ওরা মিলে যায়। তার মানে এইরকমভাবে জ্যাটাকে আমাকে অঙ্কন করতে বলেছে। এইটা হলো সিডি, নাহলে মিলবে না পরস্পর আর কি, যে কোনো টানলে। তাহলে এবি ও সিডি একটি জ্যা, এবি ও সিডি বর্ধিত করলে দেখে নাও এবি আর সিডি বর্ধিত করে দিয়েছি। বৃত্তের বাইরে এই বিন্দুতে মিলিত হয়, বৃত্তের বাইরে ই বিন্দুতে মিলিত হয়। এবারে দিয়েছে কোন এ ও ডি সমান 140, নামকরণগুলি দিতে এওডি, এওডি তার মানে এটা মিলিয়ে দিচ্ছে ওরা, এওডি 140 ডিগ্রি, আর ওএসি 50, ওএসি এইটা ওএসি এইটা হয়ে গেল 50 ডিগ্রি। এটা 50 ডিগ্রি। তাহলে বিইডি এর মান কত? বিইডি কোথায় আছে দেখো, বিইডি এই কোণটা হচ্ছে আমাদের কাছে কোশ্চেন, এটা কত? তাহলে কি করে আমরা আসবো দেখে নেওয়া যাক। এখানে একটা কাজ করে নেবো আমরা, বিডিকে যুক্ত করে নাও। বিডিটা তো একটা বৃত্ত, সেই জন্য বিডি তো আর রেখা নয়, এটা বৃত্তাংশ বটে। তাই বিডিকে যোগ করে দিলাম, এটা যোগ হয়ে যাবে, বিডি যুক্ত করা হলো। চলে আসছে এবার নেক্সট। এবারে কি করব, আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের কোনোটা যদি চতুর্ভুজ বৃত্তের মধ্যে অবস্থিত হয়, তাই যেমনই চতুর্ভুজ হোক এদের পরস্পর বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি হয়। এটার যোগফল এটা প্লাস এটা 180 ডিগ্রি, এটা প্লাস এটাও 180 ডিগ্রি হবে, কম বেশি যাই হোক টোটাল কিন্তু 180। লক্ষ্য করো, যদি এটা যোগ করে দাও বিডি, তাহলে তুমি এ বি ডি সি এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ পাচ্ছ। তার মানে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ বলে পরস্পর বিপরীত কোণগুলো 180 ডিগ্রি হবে। তার মানে যদি কোণ সি এ বি কত বলেছে দেখো 50 ডিগ্রি, সি এ বি এটা যদি 50 ডিগ্রি হয়, তাহলে এতএব অ্যাঙ্গেল এর উল্টো দিকে যেটা আছে এইটা, এইখান থেকে এইটা কত হবে, সিডিবি 180 থেকে মাইনাস করে দিলাম 50, নিশ্চয়ই এটা 130 ডিগ্রি হবে। সিডিবি এই কোণটা 130 ডিগ্রি। যদি এই কোণটা 130 ডিগ্রি হয় তাহলে এইখানে একটু চলে এসো, এই কোণটা কত হবে, সিই তো একটা সরলরেখা। তাহলে যদি একটা সরলরেখা মানে কত ডিগ্রি, একটা সরলরেখা তার মানে টোটাল 180 ডিগ্রি হয় উপরে নিচে দুদিকে। তাহলে এইটা 180 ডিগ্রি, 180 ডিগ্রির মধ্যে যদি 130 একাই হয়, তার মানে এটা কত বটে 50 ডিগ্রি। তাহলে এতএব যেহেতু সিই সরলরেখা, তাহলে আমরা বলতে পারি এতএব এই কোণটা বিডিই, অ্যাঙ্গেল বিডিই সমান, এটা যদি 130 বেরোয় তাহলে এটা হলো বাদ বাকিটা মানে 50, 180 মাইনাস 130 সমান
50 ডিগ্রি, এটা 50 ডিগ্রি। তাহলে যদি এটা 50 ডিগ্রি হয়, আমি লিখে নিলাম এটা 50 ডিগ্রি, এটা হয়ে গেল 50 ডিগ্রি। এবারে তোমাকে আর একটা জিনিস ভাবতে হবে। এবারে একটু উল্টো দিকে ভাবো। যেমন আমার এই 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 ত্রিভুজটা আসার চেষ্টা করছে, কারণ এই যে কোণটা বার করতে বলেছে এটা তো এই ত্রিভুজের, তাহলে এই ত্রিভুজটা আমরা আসার চেষ্টা করছি BDE-তে। এবারে লক্ষ্য করো, এই যে অংশটা এইখান থেকে এটা 140, তাহলে এটা যদি 140 হয়, এইটা কত হবে? এটা তো একটা সরলরেখা বটে, তাহলে এটা যদি সরলরেখা হয়, এটা 140 হলে এটা 40 হবে। তাহলে এবার এখানে আসছি, যেহেতু অ্যাঙ্গেল AOD সমান 140 ডিগ্রি, অতএব অ্যাঙ্গেল এইটা BOD হবে 40। BOD সমান কত হবে? 40। কী করে পাচ্ছ? 180 মাইনাস 140 ডিগ্রি, এই দুটোকে মাইনাস করে দিলে তুমি পাচ্ছ। তাহলে এতএব আমরা এইটা পেয়ে গেলাম 40, এটা 40 ডিগ্রি। এটা যদি 40 ডিগ্রি হয়, এবার তুমি লক্ষ্য করো, যদি এই ত্রিভুজের BOD এর এটা 40 ডিগ্রি হয়, তাহলে ত্রিভুজ BOD এর এই কোণটা যদি 40 হয়, OD আর OB সমান। যদি একটা ত্রিভুজের দুটো কোণ সমান হয়, দুটো বাহু সমান হয়, তাহলে দুটো কোণও সমান হবে। এই বাহু দুটো কেন সমান? কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ বটে। তাহলে যদি এটা হয় OD সমান OB, এই দুটো বাহু যদি সমান হয়, তার মানে তুমি লিখতে পারো কোণ ODB সমান কোণ OBD, এবং এরা প্রত্যেকে কত হবে? এইটা কত হয়ে গেছে? 40 ডিগ্রি হয়ে গেছে। তাহলে বাকি রইলে কত? 180-র মধ্যে 40 চলে গেল, তাহলে 140। 140কে দুভাগে ভাগ করো, 70 70। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত না, 180 থেকে 40 বাদ দিব, 180 থেকে 40 বাদ দিব, এবং তার অর্ধেক করে দেব। তার মানে কত হচ্ছে? 70 ডিগ্রি। তার মানে আসলে এই কোণটা এবং এই কোণটা দুটোই 70 70 হলো। তাহলে যদি এটা 70 ডিগ্রি হয়, যদি এই কোণটা 70 ডিগ্রি হয়, তাহলে এই বাইরে দিকের এই কোণটা কত হবে? বুঝতে পারছো, এটা একটা সরলরেখা বটে। কাজ শেষ করে দিচ্ছি প্রায়। অতএব অ্যাঙ্গেল DBE হবে, এটা 70 হয়ে গেল, এটা কত হবে তাহলে? 110। 180 মাইনাস 70 সমান 110। এবারে যদি এটা 110 হয়ে যায়, আর এটা কত? 50। তাহলে একটা এবারে তো চলে এসো ত্রিভুজ BDE-তে। এবার ত্রিভুজ BDE-তে তুমি ফাইনালি কি পাচ্ছ দেখো, একটা যেন 180-র মধ্যে একটা 110 বেরিয়েছে, আর একটা 50 বেরিয়েছে, তাহলে বাদ বাকিটা কত হবে? মাইনাস করে দাও। 180 মাইনাস 110 প্লাস 50, তার মানে 180 মাইনাস 160, 20 ডিগ্রি। তাহলে কোন BED হবে? BED হচ্ছে এইখান থেকে আর কি, এটা হলো 180 থেকে বাদ দিলাম 110 আর 50, বাস 20 ডিগ্রি। আমি খুব রাফে একটু বুঝিনি এটা, কারণ কারো কারো হয়তো অসুবিধা রয়ে গেল। যাদের দরকার নেই তারা স্কিপ করে যাও, যাদের প্রয়োজন আছে তারা একটু রাফে বুঝে নাও আরেকবার। আমি একটু বড় করে বুঝিয়ে নিচ্ছি, এটা আমি আর লিখছি না। মনে করো AB বলেছে বাড়িয়ে দেওয়ার কথা, তাহলে AB এটা O, আর CDকে বাড়িয়ে দিচ্ছ CD, এটা মনে করো E, এটা হয়ে গেল O,
আর বলেছিল এওডি 140, এওডি এইটা 140 বলে দেওয়া আছে। আর ওএসি, ওএসি এইটা ওএসি এটা হচ্ছে 50 ডিগ্রি। তোমাকে বার করতে বলেছি এটা কত। তো আমি আরেকবার ভালো করে বলে নিই, দেখো নাও। প্রথমে তোমরা বিডি যোগ করলাম, তাহলে তুমি একটা বৃত্তস্থ চতুর্ভুজ পাচ্ছ এ বি ডি সি। এই বৃত্তস্থ চতুর্ভুজের এইটা যদি 50 হয়, বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, তাহলে এটা 50 হলে এই কোণটা হবে বাদ বাকিটা মানে 130। তাহলে এইটা হয়ে গেল তোমার 130। এবার এটা যদি 130 হয়, তাহলে এটা তো একটা সরলরেখা বটে, তাহলে এইটা কত হবে বাদ বাকিটা 130, 180 হয় পুরোটা। 180-র মধ্যে 130 চলে গেল, রইল কত 50। তাহলে এই কোণটা হয়ে গেল 50 ডিগ্রি। তার মানে যদি তুমি এই ত্রিভুজে আসতে হয়, এই কোণটা মান বার করতে হয়, তাহলে এই ত্রিভুজে আসতে হবে। তাহলে এই ত্রিভুজের একটা কোণ রেডি করে রাখলে এটা 50। এইবারে তুমি উল্টো দিকে দেখো, এইটা যদি 140 হয়, তাহলে এটা কত বটে বাদ বাকি, কারণ এটা সরলরেখা, এটা 40 ডিগ্রি হবে। এবারে যদি এটা 40 ডিগ্রি হয়, তাহলে এবারে লক্ষ্য করো এই ত্রিভুজে চলে এসো, ত্রিভুজ ও বি ডি। এই ত্রিভুজের এইটা 40, তাহলে আর হাতে কত রইল 140। এইবারে এই দুটো বাহু সমান, ওডি আর ওবি সমান, কারণ বৃত্তের ব্যাসার্ধ বড় দুটোই। তাহলে যদি দুটো বাহু সমান হয়, তাহলে এই যে দুটো কোণ এরাও সমান হবে। তাহলে এরা এক একজন কত করে হচ্ছে, যদি ত্রিভুজের এটা একাই 40 হয়, বাকি রইল তোমার 140। 140-এ 70, 70, তাহলে একে কত পেলে 70। এবারে যদি তুমি একে 70 পাও, তাহলে লক্ষ্য করো এই ত্রিভুজের বাইরে এই কোণটা কত হবে। এটা যদি একাই 70 হয়, তাহলে এটা হলো 110, কারণ সব মিলিয়ে তো 180 হবে। তাহলে ব্যাস এই ত্রিভুজের দুটো তুমি পেয়ে গেলে, এটা 50, এটা 110। তার মানে এটা কত হবে বাদ বাকি 180 থেকে 110 আর 50 বাদ দাও, 20 রইল। এটাই আর কি এর উত্তর। চলে আসছে আমরা পরের প্রশ্ন। এর পরের প্রশ্ন 6-এর প্রশ্ন। 6-এর প্রশ্ন লক্ষ্য করো, বলছে ও কেন্দ্রীয় বৃত্তে এবি একটি জ্যা। তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত, মনে করি এটা ও কেন্দ্রীয় বৃত্ত, এবি একটি জ্যা। আচ্ছা ধরে নিই এইটা জ্যা, এবি একটি জ্যা। বি বিন্দুতে স্পর্শক, বি বিন্দুটা একটা স্পর্শক অঙ্কন করো। বি বিন্দুতে স্পর্শক বর্ধিত এওকে, এওকে যদি বাড়িয়ে দাও, বর্ধিত এওকে টি বিন্দুতে ছেদ করে। এই ছেদ বিন্দুটা হচ্ছে টি, টি বিন্দুতে ছেদ করে। অতএব অ্যাঙ্গেল কোণ বিটিএ, বিটিএ এই কোণটা বলেছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এবিটি কত, এবিটি এই কোণটার মান কত, এবিটির মান বার করতে বলেছে। তাহলে আমরা এক কাজ করছি, এই কোণটার মান যেহেতু বার করতে হবে, আমরা একটু ওবিকে মিশিয়ে দিচ্ছি এর সঙ্গে। প্রথমে ও বি যুক্ত করলাম প্রথমে। এবারে তুমি এক কাজ করো, ওবি যুক্ত করার পর, কেন যুক্ত করলাম, এটা কেন্দ্র, কেন্দ্র আর এটা কি বলে বিটি জ্যা। তাহলে যেহেতু ও কেন্দ্র এবং বিটি জ্যা, তাহলে নিয়মই হচ্ছে যে কেন্দ্র থেকে ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ সবসময় স্পর্শকের উপর লম্ব বা লম্বভাবে ছেদ করে, সমকোণ। তাহলে ও বি অবশ্যই লম্ব হবে বিটি, কারণ স্পর্শক আর ব্যাসার্ধ সবসময় একে অপরের উপর লম্বভাবে ছেদ করে। তাহলে লম্ব যেহেতু, তাহলে তুমি বলতেই পারো অতএব ও বিটি, কোণ ও বিটি সমান কত হয়ে যাবে 90 ডিগ্রি। ও বিটি এটা 90 ডিগ্রি, এ 90 ডিগ্রি হবে। তাহলে তুমি দরকার কোনটা তোমার, অ্যাঙ্গেল এবিটির মান বার করতে বলেছে। এবিটির মধ্যে এতটা তুমি পেয়ে গেছো 90, এবারে তোমাকে এইটা দরকার কত জানার, এইটুকুটা। এখন এইটুকুটা তোমাকে যদি জানতে হয়, তাহলে তোমাকে এই ত্রিভুজের মধ্যে আসতে হবে। তাহলে এই ত্রিভুজটার মধ্যে এবারে তাহলে আমরা আসবো কী করে না, লক্ষ্য করো এইটা তুমি যদি 90 জানো আর এটা কত 60, তাহলে এই দিকটা কত হবে বাদবাকিটা, এটা হয়ে গেল 9 আর 6 15, 150। ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয় 180। তাহলে ত্রিভুজের মধ্যে যে এই কোণটা কত হবে, এত ত্রিভুজ বি
ও টি এর অ্যাঙ্গেল এইটা বি ও টি, কোন বি ও টি কত হবে? 60 আর 90 বাদ দেয় 180 থাকে, অতএব 180 মাইনাস 90 প্লাস 60, তার মানে 15, 30 ডিগ্রি হয়ে গেল এটা। তাহলে এইটা হয়ে গেল তোমার 30 ডিগ্রি। এবারে যদি এটা 30 ডিগ্রি হয়, এটিটা কি বটে? এওটি, এটা একটা তো সরলরেখা। তাহলে সরলরেখার এটা যদি 30 হয়, এইটা কত হবে? নিঃসন্দেহে 180 হয় একটা সরলরেখা। তাহলে 180-র মধ্যে এই 30 চলে গেল, এই কত হবে? একাই 150। তাহলে অতএব এটি যেহেতু সরলরেখা, অতএব অ্যাঙ্গেল এ ও বি কত হবে? 180 থেকে আমি এই 30 মাইনাস করছি, এই দিকেরটা মাইনাস করলাম, তাহলে কত হচ্ছে? 150 ডিগ্রি। এইবারে যদি 150 ডিগ্রি হয়, তুমি ঢুকে যাও এই ত্রিভুজে। এবার ত্রিভুজ এ ও বি এর এও বাহু সমান বিও বাহু, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। অতএব অ্যাঙ্গেল এইটা আর এটা সমান, অ্যাঙ্গেল এ বিও সমান এ বিও, এটা যা এটাও তা বিএও। কত হবে? 180 থেকে 150 গেল 30, 30 যদি যায় তাহলে এক একজন কত করে পাবে? 15। তাহলে 180 মাইনাস 130 যত হবে, সরি 150 যত হবে তার অর্ধেক করে তো এক একজন পেয়ে যাবে। তার মানে এটা হচ্ছে তোমার 30/2, তার মানে 15 ডিগ্রি। এও 15, এও 15। এবারে যদি 15 হয়, এ কত ছিল? 90। আর তোমাকে তো কোন এবিটি বলেছে? 90 প্লাস 15। অতএব অ্যাঙ্গেল এবিটি সমান 90 প্লাস 15, 105 ডিগ্রি। ব্যাস, এটা ক্লিয়ার। অবশ্যই সঙ্গে সঙ্গে করবে, শুধু দেখে পার করো না, নাহলে প্র্যাকটিস হবে না। ব্যাস, চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা পরেরটা, 7 প্রশ্ন। বলেছে দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা 20 সেমি আর 16 সেমি। তাহলে সদৃশ ত্রিভুজ বলতে কি বোঝায়? একটা বড় একটা ছোট হতে পারে, যে কোনো হতে পারে, কিন্তু তাদের অনুপাতগুলো, বাহুর অনুপাত, এগুলো পরিসীমার অনুপাত, এগুলো সব সময় সমান হয়, যার জন্য সদৃশ। তাহলে মনে করো এই ত্রিভুজটার পরিসীমা, মনে করো এবিসি নাম দিলাম এটাকে, সিডিই নাম দিলাম এটাকে। এর পরিসীমা 20, এর পরিসীমা বলেছে 16। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি, মনে করো এটার দৈর্ঘ্য 9 সেমি। তাহলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু, মানে এবি যদি হয়, এর অনুরূপ বাহু ধরে নাও এটা তুমি, তাহলে এটা এর দৈর্ঘ্য কত হবে? তাহলে এটার যদি মান জানি, এর মান কত হবে? তাহলে যদি দুটো ত্রিভুজ সদৃশ হয়, তাহলে কি এর থেকে আমরা পাই কি, নির্যাস কি পাই না, ত্রিভুজ এবিসি এর পরিসীমা তার সঙ্গে ত্রিভুজ এবি ডিই সিডিই এর পরিসীমা, তার যে অনুপাত, প্রত্যেকটা বাহু বিপরীত, এবির সঙ্গে সিডি, বিসির সঙ্গে এর ডিই যদি অনুরূপ বাহু এটা হয়, আর সি এর সঙ্গে এর ইসি অনুপাত সব সমান হবে, এটা সদৃশের পরিচয়। তাহলে তুমি যদি মান বসাও, এবিসির পরিসীমা হলো অতএব 20 আর সিডির পরিসীমা হলো 16, ইজ ইকুয়াল টু উল্টো দিকে এবি কত তুমি জানো? 9। আর তাহলে এর অনুরূপ কোন বাহু যদি আমি এটা ধরি, সিডির মান কত বার করতে হবে? বাকি তুমি বুঝতে পারছো কী করতে হবে। এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করে নাও, 20 ইন্টু সিডি ইজ ইকুয়াল টু 9 ইন্টু 16, আর পরের লাইনে সিডি ইজ ইকুয়াল টু 9 ইন্টু 16/20 হয়ে যাবে। অতএব 4 4 16, 4 5 20,
4 9 36/5, 36/5 সলভ করে দাও। 36 5 7 35, 5 2 10, 7.2 একক কি আছে দিয়ে দাও, একক সেমি আছে, এত 7.2 সেমি। ব্যাস এটা উত্তর হয়ে গেল। চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা পরের প্রশ্নে। 8 প্রশ্ন। একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, একটা নিরেট গোলক আছে মনে করো, এর বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা 4πr²। একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল, নিরেট লম্ববৃত্তাকার চোঙ, শঙ্কু হয়ে গেল, নিরেট লম্ববৃত্তাকার চোঙ এর বক্রতলের ক্ষেত্রফলের সমান, এর বক্রতলের ক্ষেত্রফল 2πr/h এর সমান বলেছে। আর চোঙটির উচ্চতার ব্যাস উভয় 12 সেমি। তাহলে চোঙের উচ্চতা যা ব্যাসও তা কত না 12 সেমি। তাহলে যদি উচ্চতা এত উচ্চতা 12 সেমি ঠিকই আছে, কিন্তু ব্যাস যদি 12 সেমি হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? 6 সেমি। ব্যাসার্ধ হয়ে গেল 6 সেমি। এবারে যেটা বলেছে সেটা লেখা যাক। গোলকটার ব্যাসার্ধ বার করতে বলেছে। এবার আমাকে কি বলেছে না চোঙের বক্রতলের ক্ষেত্রফল মানে হয়ে গেল 4πr²। এটার সঙ্গে সমান হবে গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr², তার সঙ্গে সমান হচ্ছে চোঙের বক্রতলের ক্ষেত্রফল, তার মানে 2πr/h। এটা শর্তানুসারে সমান। মান বসাও, 4π, আর জানো না কত, রেখে দাও 2π, আর আমি জানি চোঙের আর হচ্ছে 6 বসিয়ে দিলাম, আর এইচ হচ্ছে 12 বলেই দিয়েছে। এতএব কাটাকাটি হয়ে যাক, 4 4 গেল, পাই গেল, 2 2 4, আর 2 6 12, এতএব আর স্কোয়ার সমান হইল 6 6 36, এতএব আর সমান √36, তার মানে 6 সেন্টিমিটার। ব্যাসার্ধ হয়ে গেল তোমার 6 সেন্টিমিটার। ব্যাস এর কাজ হয়ে গেল। গোলকটার ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছিল, উত্তর পেয়ে গেলাম আমরা +-6, কিন্তু প্লাস তো হবে না, মাইনাস তো হবে না, ঋণাত্মক হয় না যেহেতু ব্যাসার্ধ, তাহলে +6। ব্যাসার্ধ হলো 6 সেমি। নয়ের প্রশ্ন লক্ষ্য করো, 3টি নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 4 সেমি, 5 সেমি। তাহলে 3টে নিরেট ঘনক আছে, মনে করি এগুলো ঘনক। তাহলে একটা 3 সেমি যাদের ধারের দৈর্ঘ্য, একটা হচ্ছে 3 সেমি, আর একটা ঘনক আছে যার 4 সেমি, আর একটা ঘনক আছে যার 5 সেমি। 3টা ঘনক আছে সব মিলিয়ে। এই ঘনক 3টি গলিয়ে একটা নতুন নিরেট ঘনক তৈরি করা হলো। তাহলে ওই ঘনকটার প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে? তো যেহেতু 3টা ঘনককে গড়ানো হচ্ছে, তাই 3টা ঘনকের আয়তন যা হবে, ওই বড় যে ঘনকটা তৈরি হবে তার আয়তন তাই হবে, এটাই কথা। তাহলে আমরা খুব সংক্ষেপে এই 3টার আয়তন বার করে নিই। তাহলে ভাষাটা আমরা দিব যে 3টি ঘনকের মোট আয়তন, 3টি ঘনকের মোট আয়তন সমান, আমরা ঘনকের আয়তনের ফর্মুলা জানি বাহু, তাহলে বাহু কিউব প্লাস দ্বিতীয় ঘনকের আয়তন বাহু কিউব প্লাস তৃতীয় ঘনকের আয়তন বাহু কিউব হবে। এটা প্রথম ঘনক, এটা দ্বিতীয় ঘনক, এটাকে আমি মনে করলাম তৃতীয় ঘনক। 1 2 3 দিয়ে দিলাম নিচে আলাদা নামকরণের জন্য। তাহলে প্রথমটার বাহু হবে 3, দ্বিতীয়টার বাহু হচ্ছে 4 কিউব, আর তৃতীয়টার হলো 5 কিউব। এত 3 3 9 3 9 27, 4 4 16, 4 16 64, 5 5 25, 5 3 125। এত হয়ে গেল 5 4 9, 9 7 5 4 9, 9 7 16 6 17 1 2 3 6 9 10 11 12 1 2 216 ঘন সেমি, 216 ঘন সেমি হলো। তাহলে 3টা ঘনক যে ছোট ছোট ঘনক ছিল সেগুলোকে যেহেতু গণনা হচ্ছে, তাই 3টা ঘনকের মোট আয়তন যা হবে, ওই যে বড় ঘনক যেটা তৈরি হবে তার আয়তনের
সমান হবে। তাহলে এবারে বড় ঘনকের আয়তন কত হবে? নিঃসন্দেহে 3টে ঘনকের মোট আয়তন যা তাই। এতএব বড় ঘনকের আয়তনে চলে আসছে। এতএব বড় ঘনকটির আয়তন, আমি কত লিখবো বড় ঘনকটির আয়তন? নিশ্চয়ই এটা হবে 216 ঘন সেমি। এবারে তুমি বড় ঘনকের আয়তনের ফর্মুলা লিখো না, ফর্মুলা তো সেই আয়তনের বাহু কিউব হবে, সমান কত? 216। এবারে যদি এটি কিউব আছে তাহলে এটাকে কিউব করে দাও। এতএব এইদিকে যেমন বাহু কিউব আছে আমি এটাকেও কিউব করে দেবো। 216 কতর কিউব হবে? আমি একটু রাফ করে নিই এখানে। 216 লসাগু 2 1 2 2 8 16, 2 5 10, 2 4 8, 2 7 54, 3 9 27, 3 3 9। তাহলে যদি কিউবের মধ্যে আনতে হয় তাহলে 3টাকে একটা ধরতে হয়, যদি স্কোয়ারের মধ্যে আনো তাহলে 2টাকে একটা ধরতে হয়। তাহলে কিউবের মধ্যে আনছি 3টা 2কে একটা 2, 3টা 3কে একটা 3, তার মানে 3 দুগুণে কত হলো? 6। তাহলে 216কে কিউবের মধ্যে আনলে কত হয়? 6। এতএব কিউ কিউব বাদ চলে গেল, সূচকের অঙ্ক অনুযায়ী জানো তোমরা। এতএব বাহু সমান কত হলো? 6 সেমি। ব্যাস, এটাই আমাদের হয়ে গেল। চলে আসছে আমরা পরের প্রশ্নে। চলে আসছে আমরা পরের প্রশ্ন। লক্ষ্য করো 10এর প্রশ্ন। 10এর প্রশ্ন কি বলছে? এক্স বাই ওয়াই ভ্যারাইজেস এক্স প্লাস ওয়াই আছে যদি এক্স বাই ওয়াই ভ্যারাইজেস এক্স প্লাস ওয়াই, এবং আরেকটা মান দিচ্ছে ওয়াই বাই এক্স ভ্যারাইজেস এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখাতে বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার একটা ধ্রুবক, এটা হচ্ছে একটা ধ্রুবক রাশি। তো দেখা যাক, শুরু করা যাক প্রমাণ করতে। আমরা কি করবো? আগে ভ্যারাইজেস তুলে নিই। ভ্যারাইজেস তুলে নিলে এক্স বাই ওয়াই, ভ্যারাইজেস তুলে নিলে সমান কে হয়ে গেল, কে ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই। ভ্যারাইজেস তুললে আমরা জানি সমান কে হয়, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। এটাকে 1 নম্বর ইকুয়েশন করো। আর এদিকেও তুমি ভ্যারাইজেস তুলে দাও, সমান কে টু ধরে নিচ্ছে, এটা কে টু হলো অশূন্য ভেদ ধ্রুবক, এটা 2 নম্বর ইকুয়েশন। এবার তুমি লক্ষ্য করো এটার সঙ্গে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যেন ফর্মুলা। আর দেখো এটা তুমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পেয়ে যাচ্ছ। মানে যদি আমরা এদিকে গুণ করে দিই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেয়ে যাবো। এটা আমার হিন্টস আর কি, যে আমি কীভাবে অঙ্কটা এগোবো। তাহলে এবার তুমি এক কাজ করো, গুণ করে দাও। 1 আর 2 গুণ করে পাই 1 ইন্টু 2, 1 আর 2 নং সমীকরণ গুণ করে পাই। তাহলে এদিকে হয়ে যাবে এক্স বাই ওয়াই ইন্টু এদিকেরটা, আর এদিকে কে ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এটা হয়ে যাবে কে টু ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার এটা কেটে গেল এক্স এক্স ওয়াই ওয়াই, তার মানে এদিকে 1 পড়ে রইল, আর এদিকে কে ওয়ান ইন্টু কে টু, আর এটা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তার মানে তুমি লিখতে পারো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবারে যদি এটা লিখতে পারো, এতএব কে ওয়ান কে টুকে ট্রান্সফার করে দাও 1 বাই কে ওয়ান কে টু, আর ইজিকলটা এদিকে কী রইল? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে লক্ষ্য করো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এদিকে কী আছে? 1 আর কে, পুরোটা ধ্রুবক রাশি, পুরোটা কোনোটা অঙ্কের মধ্যে ছিল না। যেটা অঙ্কের মধ্যে নেই বাড়তি তুমি পাচ্ছ 1 বা কে ওয়ান কে টু, সেটাই তোমার ধ্রুবক রাশি ধরায়। তাই 1 বাই কে ওয়ান কে টু পুরোটা ধ্রুবক রাশি। এত প্রমাণিত হয়ে গেল যে এতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে একটা ধ্রুবক। ঠিক আছে, প্রমাণিত। চলে আসছে আমরা পরের প্রশ্নে। চলে আসছে আমরা পরের প্রশ্ন। 11 প্রশ্ন বলছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে সুদের হারটা বার করতে বলেছে। কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলাম। কত হলে কোনো টাকা বলে দেয় না কত টাকা, তাহলে প্রিন্সিপাল সমান এক্স টাকা ধরে নাও, প্রিন্সিপাল সমান এক্স টাকা। কোনো টাকা 10 বছরের সময় সমান 10 বছর। প্রথম কাজ আমার মানগুলো লেখা। 10 বছরের সুদ আর সুদাসলের 2/5 অংশ হবে। 10 বছরের সুদ বলেছে, সুদাসলের 2/5, তাহলে 10 বছরের সুদটা কত হবে? সুদাসলের 2/5। তুমি এবার একটা জিনিস ভাবো যে যদি সুদাসলের 2/5 বলে তাহলে সুদাসল কোথায়? যদি বলতো আসলের 2/5 তাহলে আমরা আসল ধরতাম এক্স টাকা এবং এক্সের 2/5 অংশ হতো। কিন্তু যদি বলে সুদ সুদাসলের 2/5, তার মানে আমাদের ভুলটা এখানে হয়েছে যে সুদাসল যদি বলে সুদাসলের 2/5 তাহলে আমাদের আসল এক্স ধরলে হবে না, এটাকে সুদাসল করে নেব। এ সুদাসল সমান ধরি এক্স টাকা,
তাহলে দেখো তুমি সুদাসলের 2/5, সুদ হলো সুদাসলের এ এর 2/5 অংশ, এটা আমরা লিখতে পারি। এতএব এর জায়গায় এক্স, এক্সের 2/5, তার মানে হয়ে গেল 2x/5 টাকা। এটা হলো সুদাসল, সুদ। তাহলে সুদ বেরিয়ে গেল সুদাসলের 2/5। এইবারে তোমার হাতে কি আছে, সুদাসল আছে আর সুদ আছে। এতএব তুমি পিটা বার করে নাও। কী করে পি বার করবে? সুদাসল থেকে আসল বাদ দিলে, সুদ বাদ দিলে সুদ আসল হয়। এতএব এ হয়ে গেল এক্স, মাইনাস আছে সুদ 2x/5, লসাগু করে না 5x মাইনাস 2x ইজিক্যাল টু 5টা থেকে 2টা গেলে 3টা এক্সই মনে হয় থাকে, এত টাকা। সুদ আসল হয়ে গেল এটা 3x/5। এবারে আসল যদি 3x/5 হয়, তাহলে বাকি তুমি দেখো সবই জানো, টি জানো, আই জানো, পি জানো, এত বার করতে বলেছে। এত রেট অফ ইন্টারেস্ট সমান ফর্মুলা বসাও ইন্টু টি। আই হলো 2x/5 ইন্টু 100, আর নিচে পি হলো 3x/5। এই 5টা নিচে না লিখে সরাসরি উপরে তুলে দাও, আর ইন্টু টি। টি হয়ে গেল তোমার 10 বছর। তাহলে হয়ে গেল সুদ 2x/5 ইন্টু 100, আর নিচে পি হয়ে গেল 3x/5। 5টা নিচে না লিখে উপরে লিখবে, আর বা ইন্টু 10। কাটাকাটি হালকা করে দাও, 2 2 গেল, গোলা গেল, এক্স এক্স গেল। এতএব 10 দুগুণে 20/3, এতএব 20/3। তুমি যেহেতু রেট অফ ইন্টারেস্ট বলেছে পূর্ণ করে দাও। 16 দুগুণে 318, 19 20, 6 6 পূর্ণ 2/3। বেশ, এটাই হয়ে গেল রেট অফ ইন্টারেস্ট। চলে আসছে আমরা পরের প্রশ্নে। চলে আসছে আমরা 4-এর শেষ প্রশ্ন 12। একটি বৃত্তের কেন্দ্র ও এবং এবি একটি জ্যা। ধরে নাও একটাই বৃত্ত, ধরার কিছু নেই, এটা বৃত্ত এবং কেন্দ্র হচ্ছে ও, ও হয়ে গেল কেন্দ্র, আর এবি একটি জ্যা। জ্যাটি আমরা টানছি নিচের পোর্শনে, তুমি যেদিকে খুশি টানো, তোমার খাতা কলম। এবি হয়ে গেল জ্যা। ও থেকে এবি এর উপর ও এন লম্ব, ও থেকে এবি এর উপর ও এন লম্ব। বেশ, লম্ব 90 ডিগ্রি, এটাও 90। বর্ধিত এনও পরিধিকে এন বিন্দুতে ছেদ করে। যদি বর্ধিত এনও বলে তাহলে তোমাকে এন থেকে ও এর দিকে বাড়তে হবে, আর যদি ও এন বলতো তাহলে ও থেকে এন এর দিকে বাড়তাম। তাহলে বর্ধিত এনও যখন বলেছে তখন এন ওকে বর্ধিত করে দাও, যেটা পরিধিকে এম বিন্দুতে ছেদ করে, পরিধিকে এম বিন্দুতে ছেদ করেছে। এবার মান কি কি দিয়েছে দেখো, এবি সমান 12, এবি এবি ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার বলেছে। তাহলে এবি 12, আর এম এন বলেছে 9, এম এন এইখান থেকে এটা এম এন বলে দিয়েছে 9 সেমি। তাহলে বৃত্তটার ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ বার করতে বলেছে, মানে কেন্দ্র এইখান থেকে এইটা বার করতে বলেছে ধরে নাও। তো আমরা এক কাজ করছি, অঙ্কনে ওবি বা বিও যোগ করে দিলাম, ওবি বা বিও যুক্ত করে দিলাম। এবার আমরা এই ও এন এটাকে আমি এক্স ধরে নিচ্ছি, ও এনকে এক্স ধরে নিচ্ছি। তাহলে যদি ও এনকে এক্স ধরি ও এন এক্স সেমি, তাহলে ও এন যদি এক্স হয় তাহলে এমও কত হবে? এত এমও হয়ে যাবে পুরোটা কত, এখান থেকে এতটা 9, এম এন 9, 9 থেকে এক্স গেল, তাহলে মানে 9 মাইনাস এক্স, 9 মাইনাস এক্স, এইটা হয়ে গেল 9 মাইনাস এক্স। এখন এমও যদি 9 মাইনাস এক্স হয়, তার মানে ওবিটাও এতএব ও বি যেটা, এটাও নিশ্চয়ই 9 মাইনাস এক্স হবে। কেন? জাদু হলো বলে। আসলে এইটা কি বলে, বৃত্তের ব্যাসার্ধ, আর এটি কি বলে, বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ সমান হয়, যেহেতু উভয়ই
একই বৃত্তের ব্যাসার্ধ, তাই সমান তারা। তাহলে হয়ে গেল ওবি ওএম। এইবারে তুমি এটাও তুমি পেয়ে গেলে 9 - x। আসলে আমার উদ্দেশ্য কী ছিল, আমার এই ত্রিভুজটার মধ্যে আসার উদ্দেশ্য ছিল। তাহলে এই বাহুটা পেয়ে গেছি এক্স, এই বাহুটা পেয়ে গেলাম 9 - x, আর একটা বাকি আছে এটা। তো যেহেতু বলে দিয়েছে এবি 12 এবং কেন্দ্র থেকে লম্ব টানা হয়েছে, তো এটা সবসময় সিদ্ধান্তই আর কি, যে কেন্দ্র থেকে যদি লম্ব টানো কোনো জ্যায়ের উপর, তাহলে সেটা সমদ্বিখণ্ডিত করে। তাহলে এতএব যেহেতু ও এন লম্ব এবি, সেহেতু তুমি বলতে পারো এ এন যা এন বিয়োতা, এ এন যা এন বিয়োতা, অর্থাৎ 12 অর্ধেক করে দাও 6 সেমি। তার মানে এটাও পেয়ে গেলে 6। এইবারে চলে এসো ত্রিভুজ ও বি এন, সমকোণী ত্রিভুজ নিশ্চয়ই। ও বি এনের আমরা অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই ফর্মুলা ভাঙছি, নিজেরা সঙ্গে সঙ্গে করবে। অতিভুজ ও বি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার ও এন স্কোয়ার সমান এন বি প্লাস এন বি স্কোয়ার। মান বসাচ্ছি, ও বি হচ্ছে 9 - x তার স্কোয়ার, এটা হয়ে গেল এক্স তার স্কোয়ার, এটা হয়ে গেল 6 তার স্কোয়ার। এইবারে বাকি সলভটা হয়ে যাক। এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা ভাঙো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে গেল। এটা ফর্মুলা ভেঙে দিলাম। আর এটা এক্স স্কোয়ার প্লাস 6 × 6 = 36, সবগুলো ট্রান্সফার করে এক্সগুলো একদিকে, -18x প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এদিকে 36 আর প্লাস 81টাকে ট্রান্সফার করে দাও, -81, এরা তো কেটে গেল। এত -18x = বিয়োগ করে দিই 5 6 11 5 43 4 4 45 30 হয়ে গেল। এত এটা কেটে গেল, এত x সমান হয়ে গেল 45/18। তার মানে 3 × 15 = 45, 3 × 6 = 18, 3 × 5 = 15, 3 × 2 = 6। তার মানে আমাদের হলো 5/2। এক্স হলো 5/2। লক্ষ্য করে x সমান 5/2। এবার x এর মান যদি 5/2 পেয়ে যায়, তার মানে এটা পেয়ে গেলে 5/2। এতএব যে কোনো একটা বার করো, ওবিটা ব্যাসার্ধ বটে। ওবি কত? ওবি বেরিয়ে যাবে, ওবি হচ্ছে 9 - x। এতএব শেষ কাজে আমরা আসছি। অতএব ওবি সমান 9 - x, ওটা তো আমরা লিখেছি ওবি সমান 9 - x, বসিয়ে দাও। 9 হয়ে গেল তোমার 9 9-এ থাকে, আর x হয়ে গেল 5/2। লসাগু করে নিচ্ছি, লসাগু 2, 9 × 2 = 18 - 5, 18 থেকে 5 গেল 13/2। এতএব 6 × 2 = 12 আর 1 13, 6.5 সেমি। এটা হয়ে গেল ওবির মান। ব্যাস শেষ হয়ে গেল এটা। আশা করি অসুবিধা নেই বুঝতে, প্রয়োজনে স্ক্রিনশট রাখবে তো রেখে নিতে পারো। আমরা চলে আসছি, প্রশ্নের সঙ্গে দিয়ে দিলাম, স্ক্রিনশট নেবে তো নিয়ে নাও। চলে আসছি আমরা এরপরের ভিডিওতে।